হ্যালো, কে দাসবাবু বলছেন? এই এত রাতে আবার আমায় মনে করার কোনো বিশেষ কারণ আছে নাকি? স্টেশনে তো বড় বড় পুলিশ অফিসাররা আছে আশা করি, তবে এই অধমের দরকার পড়লো কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ব্যোমকেশ বাবু। আব্দুল শেখ গ্রেপ্তার হয়েছে, আর আমরা সন্দেহ করছি শহরে যে গ্যাংটা ডাকাতি করে বেড়াচ্ছিল ওদেরই একজন হলো এই লোকটা। শহরে এত বড় বড় ডাকাতি করে গ্যাংটার তো কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। যদি এর দিয়ে কোনো তথ্য জানতে পারা যায়, তাই আপনাকে ফোন করা। বুঝতে পারলাম। যদি লোকটা সেই গ্যাংয়ের লোক হয় তো তবে সেটা খুব ভালো ব্যাপার হবে। কিন্তু লোকটা কি মুখ খুলেছে? মানে কোনো প্রমাণ পাওয়া গেছে কি সেই দলের লোক সে? লোকটাকে জেরা করা হয়েছে, আর তাতেই ওর কথাবার্তা শুনে এটাই মনে হচ্ছে ওই ডাকাত দলের সাথে সে জড়িত। শুধু সন্দেহের উপর নির্ভর করে আমি আপনাকে ডাকিনি ব্যোমকেশ বাবু। এই লোকটা যেন কেমন একটা অদ্ভুত আতঙ্ক লুকিয়ে রেখেছে চোখে। আমরা সবাই মিলে ওকে চেপে ধরেছি, কিন্তু মুখে কুলু পেটে বসে আছে। শহরে এত বড় বড় ডাকাতি যে গ্যাং করছে, তাদের একজন এত সহজে মুখ খুলবে না তা আমরা জানি। কিন্তু যদি এর থেকে একটাও সূত্র বের করা যায়, তবেই হয়তো পুরো রহস্যের দরজা খুলে যাবে। এর চেয়ে বড় সুযোগ আর পাবো না, তাই আর দেরি করিনি। আপনি আসুন। আপনার ভয়ে যদি লোকটা মুখ খোলে, আমাদের বড় একটা রহস্যের জট খুলে যাবে। আর পুরো গ্যাং গ্রেফতার মানে তো বুঝতেই পারছেন আমাদের জন্য কতটা বড় একটা ব্যাপার। শহরের মধ্যে এতদিন ধরে ঘটে চলা এই এত চুরি ডাকাতি একদম শেষ হয়ে যাবে। কিছুদিনের জন্য হলেও সন্ত্রাসের নাম মুছে যাবে এই শহরের বুক দিয়ে। তাই আমি এতটা জোর দিচ্ছি। আমি নিজে হ্যান্ডেল করতে পারতাম, তবে আপনি যখন আগে থেকে এই কেসটার ব্যাপারে খোঁজ নিচ্ছিলেন, তাই সুযোগ আসতেই ডেকে নিলাম। খুব ভালো কাজ করেছেন দাসবাবু। ঠিক আছে, আপনারা যখন এই রাত দুটোতেও আমায় নিস্তার দেবেন না, ঠিক আছে, মাঝরাতে সত্য অনুসন্ধান করতে পাঠাবেন, তখন আর কি করি। তবে একটা কথা মাথায় রাখবেন, এই গ্যাংয়ের কাজ করার পদ্ধতি দেখে মনে হয় এদের পেছনে রয়েছে এমন কোনো মস্তিষ্ক যা আমাদের কল্পনার বাইরে। এই লোকগুলো শুধু চুরি ডাকাতি করেনি, এরা সমাজে আতঙ্ক সৃষ্টি করেছে। এদের নিরাপত্তা ভাঙা সহজ হবে না। আপনি বরং ফার্স্ট এই গ্যাংয়ের হাতে হওয়া শেষ 3টে ডাকাতির রিপোর্ট নিয়ে আসুন। আমি জিপে যেতে যেতেই সেগুলো একবার দেখতে চাই। একজন হাবিলদারকে জিপটা নিয়ে আমার বাড়ির নিচে আসতে বলুন। আধা ঘন্টার মধ্যে আমি তৈরি হয়ে নিচ্ছি। পাঠককুলের বোঝার সুবিধার্থে এখানে আগেই বলে রাখি যে দীর্ঘ কিছু মাস যাবৎ আমাদের এই কলকাতা শহরের বুকে প্রচণ্ড পরিমাণে চুরি ডাকাতি এবং ছিনতাইবাজদের আগমন ঘটেছে। অনুমান করা হচ্ছে সন্ত্রাসবাদীরা একসাথে মিলে এই কার্যক্রমগুলি চালাচ্ছে। আর এটাও বোঝা যাচ্ছে এর পেছনে কোনো বড় সংগঠন বা বড় সন্ত্রাসবাদীদের দল আছে, আর তাদেরই ধরার জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রতিবার বিফল হয়েছে তারা, আর সেই ব্যাপারটি আমার বন্ধু অর্থাৎ সত্যান্বেষী ব্যোমকেশ বক্সিরও ঘুমুড়িয়ে দিয়েছে। এইসব ঘটনার মধ্যে একটি ভয়ানক মিল ছিল। প্রতিটি ডাকাতিতে এমন নির্মমতা ব্যবহার করা হয়েছে যা কেবল টাকা লুট করার জন্য নয়, যেন একটা আতঙ্ক সৃষ্টি করাটাই তাদের আসল উদ্দেশ্য। প্রমাণ না রাখা এবং পুলিশের সব রকম অনুমানকে ব্যর্থ করে দ্রুত সরে যাওয়ার ক্ষমতা থেকেই ব্যোমকেশ নিশ্চিত ছিলেন এটি কোনো ছিঁচকে চোরের কাজ নয়। এই কারণে ব্যোমকেশ প্রথম থেকেই এই মামলাটিকে গুরুত্ব দিচ্ছিল। আব্দুল শেখের মতো একজন সামান্য খবরই কেন এত কঠিন হয়ে আছে, সেটাই এখনকার সব থেকে বড় রহস্য। তবে আমি এখন যে এই ঘটনার কথা বলবো, বা বলা চলে সেই কেসে ওকে আমি কোনো রকম সাহায্য করিনি। আমি তখন একটু গ্রামের বাড়িতে গিয়েছিলাম জমি জমার ব্যাপারে দেখাশোনা করতে। তবে ফিরে এসে ওর মুখেই সম্পূর্ণ ঘটনাটি শুনি, যেটি এখন সম্পূর্ণভাবে আপনাদের কাছে তুলে ধরব। তোমায় বিয়ে করে না আমার জীবনের শান্তিটাই নষ্ট হয়ে গেছে। রাত বেরোতেও শান্তি নেই। এই তো 10টার সময় বাড়ি ফিরলে, আবার এখন বেরোবে? বউঠানের রাগ হওয়াটাই স্বাভাবিক, কারণ এই সমস্ত কেসগুলোতে ব্যোমকেশকে এতটাই ব্যস্ত থাকতে হচ্ছে যে ওর বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হচ্ছে।
তার উপর এখন মাঝরাতে অপরাধীর গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই পুলিশ স্টেশনে ওর ডাক। তবে একজন সত্যান্বেষীর স্ত্রী হবার জন্য সে সবটাই বোঝে। ব্যোমকেশের পেশাটাই এমন। ব্যোমকেশ তার কোট প্যান্টের বেল্টটা টাইট করে লাগাতে লাগাতে বলল, গোয়েন্দার গৃহিণী হলে তো এই সব সইতেই হবে গিন্নি। হুম। সারাটা দিন তো নিজেকে সত্যান্বেষী বলে পরিচয় দাও, এখন আবার আমার সামনে ঘটা করে নিজেকে গোয়েন্দা বলার কারণটা তো ঠিক বুঝলাম না। এটা কি তুমি আমায় ছেলে ভুলানোর কথা বলে মন ভুলানোর চেষ্টা করছো নাকি? আমি কিন্তু সব বুঝি। এই তো উপযুক্ত গিন্নি আমার। সবই যখন বোঝো তবে এটাও একটু বোঝো, এই সন্ত্রাসবাদীদের ধরতে পারলে পুরো শহরটা একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে। এদের কার্যকলাপ যদি সঠিক সময় না থামানো যায় তবে হয়তো এই ছোটখাটো ডাকাতি একদিন কোনো বড় রাজনৈতিক বিশৃঙ্খলার আকার নেবে। এই আব্দুল শেখ একটা চেন বা শৃঙ্খলার শুধু একটা দুর্বলতম অংশ। তাকে দিয়ে যদি আমরা পুরো শৃঙ্খলাটাকে ধরতে পারি তবেই সত্যিকারের শান্তি ফিরবে। একটার পর একটা যে সমস্ত বড় বড় অপরাধ করে চলেছে এদের থামানো আগে দরকার, বুঝলে? তুমি চিন্তা করো না। কলকাতা শহরে তো আর গোয়েন্দা নেই, আর অন্য পুলিশ বাবুরাও নেই, তাই তো? তোমাকে নিয়েই যত টানাটানি। আমার যে কি ভয় করে এই চোর ডাকাতদের নিয়ে। তোমার এই কারবার আমার একদম পছন্দ হয় না। আমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি কোথায় যাবো বলো তো? তার মধ্যে ঠাকুরপো এখানে নেই, ওর সাথে থাকলেও আমার একটু ভয়টা কমে। সত্যি বৌঠানির চিন্তা হওয়াটাই স্বাভাবিক, কারণ এর আগেও যে সমস্ত বাগা বাগা দোষীদের ব্যোমকেশ ধরিয়ে দিয়েছে এবং প্রাণঘাতী হামলার শিকার হয়েছে বহুবার, সেগুলো আমি জানি। সেই সমস্ত ঘটনা যদি বৌঠান জানতো তবে এই স্বাদের কাজ লাটে উঠত ব্যোমকেশের। ব্যোমকেশ অপেক্ষা না করে এবার এগিয়ে গেল বৌঠানের দিকে। তারপর তাকে জড়িয়ে ধরে বলল, আমার প্রাণের প্রিয় সখা, তোমার এত চিন্তা করার দরকার নেই, আমার কিচ্ছু হবে না। এই যে পকেটে পিস্তলটা দেখছো, এইটা তো আর আমায় সরকার খালি খালি দেয়নি। বৌঠানের মুখে কথা ফোটানোর জন্য হয়তো এই কথাটাই দরকার ছিল। সে আর রাগ করে থাকতে পারল না, কারণ তখন বৌঠানের মুখে একটু হাসি দেখা দিল। সে উঠে গিয়ে ব্যোমকেশের কপালে একটা চুমু খেয়ে বলল, তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে এসো, আমি অপেক্ষায় থাকবো। তুমি আমায় বোঝো, দিন শেষে তোমার সাথে থাকলে নিজেকে মানুষ মানুষ মনে হয়। সারাদিন ওই মানুষরূপী পশুগুলো আর চোর ডাকাত খুনিদের সাথে থাকতে থাকতে জীবনটার উপর বিতৃষ্ণা এসে গেছে গো। ব্যোমকেশ বৌঠানকে কাছে টেনে আলিঙ্গন করে তার ঠোঁটে একটা চুম্বন দেওয়ার সাথে সাথেই বাইরে জিপের হর্নের শব্দ শোনা গেল। সেই লজ্জায় লাল হয়ে তার থেকে দূরে সরে গিয়ে বলল, দেখো তোমার গাড়ি এসে গেছে, যাও এবার কোনো চোর না খুনি শনাক্ত করে আমাকে একেবারে উদ্ধার করো। ব্যোমকেশ হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে এসে জিপে উঠে বসতেই জিপ ছেড়ে দিল। থানায় পৌঁছবার সাথে সাথেই লকআপের দিকে এগিয়ে গেল ব্যোমকেশ। সেখানে দাসবাবু এবং অপর একজন হাবিলদার পাহারায় ছিল। হাবিলদার তাকে দেখা মাত্রই সেলাম ঠুকল। দাসবাবু বললেন, আপনি এলেন অবশেষে। আপনার আসামি ভেতরেই আছে, তবে তেমন কিছু পেট দিয়ে বার করেনি। আপনার ভয়ে যদি মুখ খোলে। আমরা চেষ্টা করে দেখেছি বহুবার, কিন্তু কোনো লাভ হয়নি। আর হ্যাঁ ব্যোমকেশবাবু, একটা কথা, লোকটা কিছুতেই দলের নেতা বা তাদের কাজের ধরন সম্পর্কে কিচ্ছু বলছে না। কেবল বলছে সে খবর জোগাড় করত। আমাদের মনে হচ্ছে সে মূল দলের ভয়ে মুখ খুলছে না। এতগুলো ডাকাতির পর যদি একটাও সূত্র না পাই তবে আমাদের ব্যর্থতা হবে চরম। আপনি দেখুন, যদি কোনো মনস্তাত্ত্বিক চাপ দিয়ে কাজ হয়, দেখুন আপনি পারেন নাকি। ঠিক আছে, আমি দেখছি। তবে একটা কাজ করুন, আপনি ফার্স্ট এড বক্সটা তৈরি রাখুন, দরকার লাগতে পারে। আর রক্ত আটকাবার জন্য ওষুধ তৈরি রাখুন। কথাটা শোনা মাত্রই দাসবাবু কেমন যেন অদ্ভুতভাবে চাইলেন ব্যোমকেশের দিকে, কিন্তু ওনার মুখেই তখন খেলা করছে এক হাসি। সে ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল চেয়ারের উপর হাত পা বাঁধা একটা রোগাটে ধরনের লোক বসে আছে। ব্যোমকেশ ভালো মতো জানে
এদের থেকে কিভাবে পেটের কথা বার করা যায়। সে দ্রুত গতিতে তার গলা চড়িয়ে কড়া মেজাজে বলল, এই রাতের বেলা তোর জন্য আমার ঘুম ভেঙেছে আরামজাদা। কি আমি যেই না ঘুমাচ্ছিলাম। যা জানিস মুখ খুলে ফেল, না হলে তোর শরীরের হাড়গুলো আমার খুলতে বেশি সময় লাগবে না। দেখ, লাঠি টাঠি আমি ধরি না, সোজাসুজি মুখ খোল, না হলে বাবু, বাবু আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। আপনারা আমায় খালি খালি তুলে এনেছেন। আমি আমি খালি ওই লোকগুলিকে বাড়ির বাইরে দিয়ে খাবার সাপ্লাই করতাম, আর কোন বাড়িতে কত টাকা বা গয়না আছে সব খবর জোগাড় করে দিতাম। আমি নিজে কোনোদিন ওদের বাড়ির ভিতরে যাইনি, এমনকি দলের গোদাটার মুখও কোনোদিন দেখিনি। এই সমস্ত গুপ্ত আসামিদের ব্যোমকেশ ভালো মতোই চেনে, কারণ এরা কাজ করে অত্যন্ত গোপনে। আর এই আব্দুল শেখের মতো লোকগুলো এদের খবরি। এরা ভিতরের খবর কিছু জানে না, বাইরে দিয়ে খবর সাপ্লাই করে আর অপরাধীদের খবর পৌঁছে দেয়। তবে একে একটু বাজিয়ে না দেখলে হয়। ব্যোমকেশ একটু হাসলো, তারপর বলল, তার মানে বলছিস দলের একটা বড় দলপতি আছে, তাই তো? আর কতগুলো লোক ছিল যারা ডাকাতি করত? সত্যি কথা বলবি কিন্তু, হ্যাঁ? কতজনের জন্য খাবার নিতে যেতি? সত্যি কথা বল, না হলে আমার থেকে খারাপ এই রাতে আর কেউ হবে না। বাবু, কয়েকদিন তো 7 জন, কয়েকবার 6 জনের খাবার নিয়ে যাবার অর্ডার আসতো আমার কাছে। আমি খালি খাবার দিয়ে চলে আসতাম, আর প্রতিবার আলাদা আলাদা জায়গায় খাবার দেবার জন্য ডাক পড়তো। আমি যে বেশি কিছুই জানি না, আপনারা দয়া করে আমায় ছাড়িয়ে দেন। আমি তো আপনাদের সবটা বললাম, এবার অন্তত আমায় বিশ্বাস করুন। ব্যোমকেশ লোকটার কথায় কান্না দিয়ে বলে উঠল, খবর জোগাড় করে দিতি মানে? তুই কিভাবে জানতি কার বাড়িতে কত টাকা বা গয়না আছে? এটা তো ভিতরের লোক ছাড়া জানা সম্ভব নয়। সত্যিটা বলবি আমায়, নাকি অন্য উপায় অবলম্বন করতে হবে? লোকটা যে এবার একটু ভয় পেয়েছে সেটা তার মাথা থেকে গড়িয়ে পড়া ঘাম দেখে সহজেই আন্দাজ করা যায়। এবার আব্দুল শেখ একটু মাথা নিচু করে ধীর গলায় বলল, আমায় ভুল ভাববেন না স্যার, এটাই তো আমার কাজ, না হলে পেট পালবো কেমন করে? আমি খালি পয়সা দিয়ে বাড়িতে কাজ করা চাকর বাকরের কাজ দিয়ে খবর বার করে আনতাম। কত কি মালকড়ি আছে এই সব, ওদের থেকে ভালো এসব খবরের হদিশ কে দেবে বলুন? ওদের দিয়েই এই সমস্ত খবরের হদিশ পেয়ে যেতাম আমি, আর আমার দিয়ে ওরা টাকা পেত। দেয়া তো মেরেই শেষ করে ফেলবো। তোর জন্য কত লোকের প্রাণ গেছে জানিস? কতগুলো হাসি খুশি পরিবারের মুখে হাসি কেড়ে নিয়েছিস তোরা। তোকে তো নরকের কীট বলতেও ঘেন্না করছে। শেষ কার বাড়িতে ডাকাতি করার খবর দিয়েছিলি? আমি কিছু জানি না স্যার, আমায় ছেড়ে দিন। আমি চুরি করিনি, আমি তো খালি খবর পৌঁছে দিতাম। আমার ব্যাপারে তেমন কোনো প্রমাণও কিন্তু আপনাদের হাতে নেই। আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না। কথাটা শোনা মাত্রই ব্যোমকেশ তেলে বেগুনে জ্বলে উঠল। সে রাগের মাথায় আর একটা কথা না বলে এবার নিজের কাছে থাকা একটি সেফটি পিনের হুক খুলে আব্দুলের হাতে বোলাতে বোলাতে বলল, যেটা বলা হচ্ছে খালি সেটার উত্তর দে, না হলে। আমি আর কিছু জানি না স্যার, ওরা কি করেছে বা কিভাবে চুরি করেছে। কথাটা শেষ হবার আগেই আব্দুলের হাতের বুড়ো আঙুলের মাথায় সেফটি পিনের ছুঁচটা গেঁথে গেল তীব্র গতিতে। সাথে সাথেই পুরো পুলিশ স্টেশন শুনতে পেল এক তীব্র যন্ত্রণাদায়ক চিৎকার। বেশি দেরি করিস না, না হলে হাতের প্রত্যেকটা আঙুলে এই পিনটা গেঁথে যাবে। বলছি স্যার, এটা সরান। শেষবার আমি বুড়ি ইন্দুবালার বাড়ির ঠিকানা ওদের বলেছিলাম। ওরা সেখানে ডাকাতি করতে গিয়েছিল রাতে। ইন্দুবালাকে? আর তার বাড়ি কোথায়? বুড়ি ইন্দুবালার বাড়ি উত্তর কলকাতার একটা এদোগলিতে। বুড়ি একাই থাকতো শুনেছি। ওর বেশ পয়সা ছিল, বর নাকি ছিল একটা মস্ত বড় উকিল, বেশ টাকা কড়িও ছিল। ওর বাড়ির চাকর আমায় সেই খবর দিয়েছিল। আমি যেদিন শেষবার ওদের খাবার দিতে যাই, তখন ওদের বুড়ির বাড়ির খবরটা দিই। শেষবার কোন বাড়িতে খাবার দিতে গিয়েছিলি মনে আছে? বাড়িটা আমায় দেখাতে পারবি? হ্যাঁ স্যার, পারবো। কিন্তু কথাটা শেষ করার আগেই ব্যোমকেশ নিজের জামার হাতাটা গুটাতে গুটাতে লকআপের বাইরে এসে দাসবাবুর উদ্দেশ্যে বলল, লোকটাকে ফার্স্ট এড দিন।
আঙুল দিয়ে কলকল করে রক্ত ঝরছে। আর কাল সকালের আগে আমার উত্তর কলকাতার ইন্দুবালা দেবীর বাড়ির খোঁজ চাই। মহিলার বাড়িতে শেষ চুরি করেছে ডাকাত দল। বাড়ির চারকুলে কেউ ছিল না, অপরদিকে চাকর তো ভেগেছে। তাই আমার মন বলছে চুরি করে লোকগুলো বুড়িকে খুন করে রাখতে পারে বা বুড়িকে কোথাও লুকিয়ে রাখতে পারে। কাল সকালের মধ্যে বাড়ির হদিশ আর সব চুরি যাওয়া জিনিসের খবর জোগাড় করে আমায় কল করবেন দাসবাবু। যা তথ্য দিলাম এখন এগোনোর জন্য এটুকু যথেষ্ট। আজ আমি এলাম, কেমন? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ব্যোমকেশ তার স্বভাবসুলভ ভঙ্গিতে একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে এগিয়ে গেল জিপের দিকে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন প্রায় বেলা 10টার কাছাকাছি। পুলিশ স্টেশন দিয়ে কয়েকবার ফোনও এসেছে দাসবাবুর তরফ থেকে। উঠেই সে হালকা খাবার খেয়ে তৈরি হয়ে নিল পুলিশ স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। বেরোতে যাবে তার আগেও থানা থেকে একটা ফোন, তাতে বলা হলো যে কিছু তথ্য জানা গেছে। ব্যোমকেশ আসলেই সবটা জানানো হবে। সেই সমস্ত তথ্য নাকি ফোনে বলা অসম্ভব। সেই দিন কলকাতা শহরের চৌরাস্তায় বেশ ভিড় ছিল, তাই পুলিশ স্টেশনে পৌঁছাতে দেরি হলো বেশ। তার কারণ অবশ্য একটাই, রাস্তায় কোনো রাজনৈতিক দল তাদের কার্যক্রম চালানোর জন্য পথে নেমেছে এবং তাদের এই বক্তৃতা সভার জন্য সাধারণ মানুষের হয়রানি। সারা রাস্তায় খালি ভিড় আর ভিড়। যে রাস্তা দিয়ে যেতে আগে সময় লাগতো 5 থেকে 6 মিনিট, সেটা আজ লাগলো 20 মিনিটের কাছাকাছি। এই সমস্ত সমস্যার কোনো সমাধানও নেই, চিরকাল চলে এসেছে আর চলেও যাবে। সবটাকে মেনে নিয়ে এগোতে হবে সাধারণ মানুষকে। ট্যাক্সি করে ব্যোমকেশ যখন থানার সামনে নামলো তখন বেলা 12টার কাছাকাছি। সে তড়ি ঘড়ি ভিতরে প্রবেশ করে দেখতে পেল দাসবাবু চেয়ারে হেলান দিয়ে বসে আছেন এবং তার সামনে খোলা রয়েছে পাহাড় সমান বহু কাগজের ফাইল। আর সব থেকে বড় কথা হলো আজ ভদ্রলোকের মাথায় ভ্রুকুটি থাকলেও মেজাজ বেশ ফুরফুরে। সেটা বোঝা গেল ভদ্রলোকের পরের প্রশ্ন থেকে। গুড মর্নিং। ঘুম ঠিকঠাক হয়েছে তো ব্যোমকেশবাবু? এটাই শোনা বাকি ছিল মশাই আপনার থেকে। মাঝরাতে ফোন করে ডেকে ঘুম থেকে তুললেন আর এখন জিজ্ঞেস করছেন ঘুম কেমন হয়েছে। আপনি পারেনও বটে। বাদ দিন, যা খবর নিতে বলেছিলাম নিয়েছেন? সে আর বলতে হবে না, আমি আপনি যেমনটা বলেছিলেন সেই মতোই খবর নিয়েছি। মানে বাড়িটা আমরা খুঁজে বার করেছি। আমার মন বলছে ওই ডাকাতগুলো বাড়িটা ভাড়া নিয়ে সেখানে তাদের ঘাঁটি গেড়েছিল। এখন সেখানে যে আর তারা থাকবে না সেটা বলাই বাহুল্য। তবে ইন্দুবালা দেবীর বাড়ির খোঁজ তল্লাশি করা হয়েছে এবং আপনার সন্দেহই ঠিক, সেখানে প্রায় পচা গলা একটা লাশ পাওয়া গেছে। তবে লাশটা এখনও শনাক্ত করা যায়নি, দেহটার অবস্থা খুব খারাপ। ফরেন্সিক টিম প্রাথমিকভাবে সন্দেহ করছে শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ছিল, যা প্রমাণ করে ডাকাতির চেয়েও এখানে নিষ্ঠুরতা বেশি ছিল। এটা নিঃসন্দেহে এই গ্যাংয়েরই কাজ ব্যোমকেশবাবু। তাদের নৃশংসতা সীমা ছাড়িয়ে গেছে। আচ্ছা, আপনি কি সেখানে যাবেন? আমি আর আমার লোক সকালে গিয়ে দেখে এসেছি, আপনার না গেলেও চলবে। গাড়ি বার করুন তাড়াতাড়ি। এখানে বসে থাকলে হবে না, আর ফরেন্সিক টিমকে স্পটে পৌঁছে তল্লাশি চালাতে বলুন। আমি প্রথমে ডাকাতগুলোর ডেরার কাছে যাব, তারপর না হয় ইন্দুবালা দেবীর বাড়ির দিকে। তথ্য প্রমাণগুলো ততক্ষণে ফরেন্সিক বিভাগের খুঁজে বার করতে সুবিধা হবে। কোনো প্রমাণ যেন মুছে না যায়, সব কিছু আমার চাই। যে আগে তাই হবে। বাড়ি দুটোতে আমাদের পুলিশের লোক আছে, তারা আপনাকে সব রকম সাহায্য করবে। আর ফরেনসিক বিভাগের লোক অত্যন্ত দক্ষ, তাদের কাজের উপর আমার বেশ ভরসা আছে। আশা করি তারা আপনার বলা কথা মতো কাজ করবে, আপনাকে নিরাশ করবে না ব্যোমকেশবাবু। পুলিশ স্টেশন থেকে বের হয়ে জিপে উঠেই ব্যোমকেশ ঠিক দুপুর 1টা নাগাদ পৌঁছালো বাড়িটার কাছে। ছোট একতলা বাড়ি, বোঝাই যাচ্ছে বাড়ির মালিক বেপাত্তা। কলকাতা শহরে এমন অনেক বাড়ি আছে যাদের মালিক বাইরে থাকে, টাকার বিনিময়ে বাড়ি ভাড়া দেয়, কিন্তু বাড়িতে কি হয় কেউ জানে না। একজন কম বয়সী পুলিশ ছোকরা ব্যোমকেশের কাছে এগিয়ে এসে বলল, নমস্কার স্যার, এই বাড়িটাতে তল্লাশি করে তেমন কিছু পাওয়া যায়নি। পুরো বাড়িটাই খালি, ডাকাত দল এখানে থাকতোই না। এমনকি এখানে মানুষ যে থাকতো তারই কোনো চিহ্ন অবধি নেই। তার মানে যে লোকটা স্টেশনে ধরা পড়েছে সে আমাদের ভুল ইনফরমেশন দিয়ে কিছু একটা লুকাতে চাইছে। ওদের মতলব কি আলাদা? আব্দুল শেখ যদি মিথ্যেই বলবে, তবে কেন সে এই বিশেষ বাড়িটার নাম করলো?
এই ফাঁকা বাড়িটার নাম করে সে কি আমাদের মনোযোগ অন্য দিক দিয়ে সরিয়ে দিতে চাইলো, নাকি এটা ওদের কোনো প্রচ্ছন্ন ইশারা? আরো বড় কিছু ডাকাতের প্ল্যান করছে না তো ওরা? আমাদের এখানে ব্যস্ত রেখে নিজেরা অন্য কার্য সিদ্ধি করবে না তো? আমার মন বলছে এটাও হয়তো ওদের কোনো চাল হতে পারে। কথাটা বলতে বলতেই ব্যোমকেশ অজান্তেই নিজের পকেট থেকে বার করে আনলো একটা সিগারেট। তারপর সেটা জ্বালিয়ে একটা সুখ টান দিয়ে ধোঁয়াটা উপরের দিকে ছাড়লো এবং তারপর বলল, এখন কিছুই বলা যাচ্ছে না ব্যোমকেশবাবু, তবে এই বাড়িটাতে মানুষ থাকতো না এটা সঠিক। আর ডাকাত দলে তো 5 জনের বেশি থাকলে তাদের পায়ের ছাপ পাওয়া যেত, কিন্তু পুরো বাড়িটাই অপরিষ্কার, মেঝেতে পুরো ধুলোর আস্তরণ জমে আছে। এখানে তারা ছিল না। আমার মন বলছে এটা গভীর কোনো ষড়যন্ত্র। কথাটা শেষ হবার আগেই ব্যোমকেশ তার সন্দেহ ভরা চোখে বাড়ির চারিপাশটা ভালো করে নিরীক্ষণ করে দেখে বলল, তোমরা বাড়িটা পুরো ঘুরে দেখেছো? ঘরগুলোতে যে লোক ছিল না সেটা বুঝতে পারলাম, কিন্তু আমার চোখ যে অন্য কথা বলছে। এর জন্য যদি বলি তোমাদের অভিজ্ঞতা এখনো কম। বাড়ির পেছন দিকে যে রাস্তাটা জঙ্গলাকীর্ণ, সেখানে কাদামাটির ওপর আমি কয়েকটা পায়ের ছাপ দেখে আসলাম। কাদায় স্পষ্ট 5-6টি আলাদা মানুষের জুতোর দাগ। আব্দুল শেখ যেমনটা বলেছিল ঠিক সেই কজনেরই ছাপ। এরা এখানে হয়তো দীর্ঘক্ষণ থাকেনি, কিন্তু ঠিক এই জায়গাটা দিয়েই কেউ গভীর রাতে যাতায়াত করেছে। চলো সেদিকে যাওয়া যাক, সেখানে যদি কিছুর হদিশ পাওয়া যায়। তার জন্যই তো আপনি এত বড় গোয়েন্দা, মানে থুড়ি সত্যান্বেষী। চলুন চলুন এগিয়ে দেখা যাক। আপনিও আমার সঙ্গে সঙ্গে আসুন স্যার। ওই দিকটায় জঙ্গল, একটু ভয় ভয় লাগছে, যদি থাকে কিছু। ব্যোমকেশ যখন 3-4 জন পুলিশের লোককে নিয়ে বাড়ির পেছনের দিকে এগোলো পায়ের ছাপ লক্ষ্য করে, সেই স্থানে রয়েছে একটা ছোট মতো ইদারা। তবে কি ডাকাত দল সেখানে নিজেদের চোরাই মাল লুকিয়ে গেছে? সেইখান দিয়ে কি উদ্ধার হবে চুরি যাওয়ার সমস্ত টাকা আর সোনাদানা? কথাটা ভাবতে ভাবতে যখন ব্যোমকেশ ইদারার কাছে পৌঁছালো, ঠিক এমন সময় একটা ঘটনা ঘটে গেল, যার জন্য প্রস্তুত ছিল না কেউ। হঠাৎ করেই যতজন এসেছিল তাদের অবাক করে ইদারার পাশের একটা জঙ্গল দিয়ে ফোঁস ফোঁস শব্দ করে বেরিয়ে এলো একটা লম্বা সরীসৃপ। হয়তো পরিত্যক্ত বাড়ির জঙ্গলে মানুষের যাতায়াত নেই, তাই হয়তো সে এখানে বাসা বেঁধেছে। তার উপরে এমন বর্ষাকাল, সাপখোপ থাকা কোনো অসাধারণ ব্যাপার নয়। ব্যোমকেশ হাত দেখিয়ে সবাইকে পিছিয়ে যেতে বলল। যদি সেটা কোনো বিষধর সাপ হয় তার ভয়। সে নিজেও একটু একটু করে ধীরে ধীরে পিছিয়ে গেল। ঠিক এমন সময় পায়ের শব্দ শোনা মাত্র জীবটা তীব্র আক্রোশে ফনা তুলে আক্রমণ করতে এলো তাদের উপরে। পেছন দিক দিয়ে ততক্ষণে একটা পুলিশ তার পিস্তলটা তাক করেছে সাপটার দিকে। যে কোনো মুহূর্তে সেই পিস্তলের গুলি লাগার সাথে সাথেই ছিন্ন ভিন্ন হয়ে যাবে এই নিরাপরাধ জীবটার। কিন্তু বন্দুকের খুঁট শব্দটা শোনা মাত্র ব্যোমকেশ নিজের হাত তুলে সেটা নামিয়ে নিতে বলল। তারপর অতি সাবধানে প্রচণ্ড সাহসের সাথে সাপটার সামনে নিজের ডান পায়ের বুট জুতোটা সাপটার দিকে হালকা করে নাড়তে থাকল। সাপটাও যেন মন্ত্রমুগ্ধের মতো বুটের দিক বরাবর মাথা দুলিয়ে তার প্রত্যুত্তরে জবাব জানাচ্ছিল। কিন্তু সবাইকে অবাক করে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। হঠাৎ করে জিপটা ফনা নাবিয়ে ধীর গতিতে পেছনের জঙ্গলের দিকে ঢুকে গেল। একসাথে 4 জন মানুষ দেখল সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী কিভাবে একটা বিষধর সাপকে অতি সহজে না মেরে কুপোকাত করে ফেললেন। তারপর সবার দিকে তাকিয়ে ওদের উদ্দেশ্যে বলল, সব জায়গায় বন্দুক বার করার কি কোনো দরকার আছে হাবিলদার? এরা অবলা জীব, আমরাই তো এদের ঘর জঙ্গল ধ্বংস করে বসতি বানাচ্ছি। নিরপরাধ জীবদের মেরে সব কার্যসিদ্ধি হয় না। যাই হোক, এগিয়ে চলো, ইদারাটার ঢাকনাটা হাঁটাও। এটা যে খোলা হয়েছে কয়েকদিনের মধ্যে তা আমি নিশ্চিত। একজন কম বয়সী পুলিশ ছোকরা এগিয়ে গেল ইদারার দিকে। সে অত্যন্ত কৌশলে বল প্রয়োগ করে সিমেন্টের ইদারার ঢাকনাটা ফেলে দিতেই অবাক হয়ে চিৎকার করে বলে উঠল, ব্যোমকেশ বাবু,
এখানে যে একটা বয়স্ক মহিলা পড়ে রয়েছে, একে হাত পা বেঁধে ফেলে দেওয়া হয়েছে। ইদারাটা শুকনো, তাই আশা করা যায় জীবিতই আছেন। যে করেই হোক ওনাকে আমাদের উদ্ধার করতে হবে। সবাই কাছাকাছি দড়ি জাতীয় কিছু জোগাড় করো। জিপে সেটা আছে আশা করছি। তোমাদের নেমে ওনাকে তুলে আনতে হবে। সেই স্থান দিয়ে উদ্ধার হলেন বৃদ্ধা ইন্দুবালা দেবী। ডাকাত দল তাকে এই বাড়ির ইদারার মধ্যে ফেলে দিয়ে গিয়েছিল। ভেবেছিল হয়তো কেউ হদিশ পাবে না। বৃদ্ধা কয়েকদিন না খেতে পেয়ে সেইখানে দেহত্যাগ করবে। তবে ব্যোমকেশের তীক্ষ্ণধার দৃষ্টির জোরে সেইবারের মতো বৃদ্ধা নতুন এক জীবন পেলেন। তাকে পাঠানো হলো হাসপাতালে। ডাক্তারবাবু জানালেন, মহিলাকে ডাকাতরা 3 দিন আগে সেই ইদারায় ফেলে দিয়ে গিয়েছিল। হালকা চোট আছে বটে, তবে কপাল জোরে বৃদ্ধা ইন্দুবালা বেঁচে গিয়েছে। পুলিশ আজ তাকে উদ্ধার না করতে পারলে হয়তো আজ রাতেই তার মৃত্যু ঘটত। এমন কি ঘটনা ঘটে থাকতে পারে যার জন্য ডাকাত দল ওই ইন্দুবালা দেবীকে এই বাড়ির লুকানো ইদারায় মৃত্যুর মুখে ফেলে দিয়ে গিয়েছিল? এই গভীর রহস্যের পেছনে কি কোনো কারণ লুকানো থাকতে পারে? তার মানে ইন্দুবালা দেবী যখন জীবিত, তখন ইন্দুবালা দেবীর ঘরে যে লাশটা উদ্ধার হয়েছিল সেটা কার? এই ভাবনাটা ব্যোমকেশের মাথায় যেন এক নতুন আলো ফেলল। এটা কেবল ডাকাতি আর অপহরণ নয়, এরা পরিকল্পিতভাবে বৃদ্ধাকে মৃত বলে প্রমাণ করার জন্য সেই লাশটা ব্যবহার করেছে। কিন্তু কেন? কে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি? এই লাশটি এখন এই কেসের আসল চাবিকাঠি। একটার পর একটা রহস্য মনে দানা বাঁধতে শুরু করে ব্যোমকেশের। হয়তো সে এই সবের পেছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র, আর সেই রহস্যের সমাধান করতে হবে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে। এর আগেও অনেক কেস সে সলভ করেছে বটে, তবে এটা যেন প্রচণ্ডভাবে জটিল আর অদ্ভুত। বয়স্ক ইন্দুবালা দেবী হাসপাতালে সঠিক সেবা এবং উপযুক্ত খাবার পাওয়ার দরুন একটু সুস্থ হয়ে উঠলেন। ডাক্তারবাবুরা যখন বললেন ওনার সাথে এখন কথা বলতে পারেন, তখন আর ব্যোমকেশ এক মুহূর্ত বিলম্ব করেনি। তবে সেই বয়স্ক মহিলার থেকে যে অদ্ভুত তথ্য তিনি আবিষ্কার করেন, তাতে এই কেসটার মোড় অন্যদিকে ঘুরতে শুরু করে। ব্যোমকেশ যখন বৃদ্ধার হাসপাতাল ঘরে প্রবেশ করেন, বৃদ্ধা ইন্দুবালা তখন নিজের হাত জোর করে উঠে বসেছেন। এমা, আপনি উঠে বসলেন কেন? এমনিতেই আপনার শরীরের অবস্থা তেমন ভালো নয়। আপনি শুয়ে পড়ুন, শুয়ে শুয়েই বলুন। বাবা, তোমায় যে কি বলে ধন্যবাদ দেব, তার আর আমার কাছে কোনো ভাষা নেই গো। এই 65 বছর বয়সে সে যখন শয়তানগুলো আমায় ওই ভাঙাই দাঁড়ার মধ্যে ফেললো, তখন মনে হয়েছিল এইটাই হয়তো পৃথিবীতে আমার শেষ দিন। ওহ ঈশ্বর হয়তো আমায় অজানা কোনো পাপের সাজা দিচ্ছেন, তাই হয়তো আমার জীবন আশা নেইভাবেই ঘটবে। তবে তুমি দেবতার মতো এসে আমায় উদ্ধার করলে। তুমি আমার ছেলের মতো বাচ্চা। ব্যোমকেশের চোখ দুটো যেন খানিক সময়ের জন্য ছলছল করে উঠল। সত্যি এই রকম কাজগুলো করার জন্যই তো এই সত্য অনুসন্ধানের পেশা বেছে নিয়েছিল। এক বৃদ্ধা মায়ের মতো মানুষের জীবন রক্ষা করার মতো মহৎ কাজ তো আর হতে পারে না। তবে ব্যোমকেশ নিজেকে সামলে নিয়ে বলল, আপনাকে ধন্যবাদ দিতে হবে না, এটাই আমাদের কাজ। তবে আপনার থেকে আমরা কিছু তথ্য জানব। আসলে ওই ডাকাত দলটি আমরা বহুদিন ধরে খুঁজে চলেছি, কিন্তু উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে তাদের ধরা সম্ভব হচ্ছে না। আপনার সাথে তারা কি করেছে বা কি জন্য তারা আপনাকে ধরে নিয়ে গিয়েছিল, সবটা আমাদের খুলে বলুন। তাতে আমাদের কাজে অনেক সুবিধে হবে। তোমাদের কাজে আসতে পারলে তো আমার ভালোই লাগবে গো। ঠিক আছে, তবে বলি শোনো, সেই দিন রাতটা কবে আমার ঠিক মনে নেই, তবে সপ্তাহখানেক আগে হবে মনে হচ্ছে। আমি রাতের বেলা নিজের খাওয়া দাওয়া সেরে সবে শুয়েছি। রাতে আমার ঘুম
তেমন একটা গাঢ় হয় না। আসলে বাতের ব্যথাটা মাঝে মাঝেই বাড়ে। সেই দিন রাত তখন কটা হবে, ওই 2টো মনে হয়। আমি হঠাৎ করে কয়েকজন লোকের কথাবার্তার শব্দে ঘুম থেকে উঠে বসি। ঘুম ভাঙতেই লক্ষ্য করি প্রায় 5 লোক তন্ন তন্ন করে আমার ঘরটা অগোছালো করছে গো। আমি বয়স্ক মানুষ, ওদের দেখা মাত্র বলে উঠি, এই তোমরা কারা? আমার ঘরে কি করছো? বুড়িতে দেখে গেছে, ওকেই জিজ্ঞেস কর মাল সব কোথায় রাখা আছে। এই শালি বুড়ি, জলদি বল টাকার আরেক 10 ভারী গয়না কোথায় লুকিয়ে রেখেছিস? আর বেশি কুইকাই আর চিৎকার করলে এখানেই মেরে শেষ করে দিয়ে যাব। আমি বয়স্ক মানুষ, তোমরা আমার সাথে এমনটা কেন করছো বাবা? চুপ পড়িয়া, সেটা বলা হচ্ছে, খালি সেটার উত্তর দে, না হলে। ওই যে ওই লোহার বড় সিন্দুকটা দেখছো, ওটার মধ্যে কাপড় জামা রয়েছে, তার নিচেই রয়েছে সোনা দানা। আর টাকা? আমাদের কাছে পাক্কা খবর আছে তোর কাছে ভালো লাখ টাকার উপর ক্যাশ আছে। মরা স্বামীর সব সম্পত্তি পেয়েছিস তুই। তোমরা জান এবার নিয়ে নাও, টাকা গয়না সব সব, কিন্তু আমায় প্রাণে মেরো না গো। কথা দিলাম আমি পুলিশকে কিছুটি জানাবো না। সব টাকার সোনা দানা পেয়ে গেছি, এগুলোকে এখন ব্যাগে চালান করি, তারপর দেখবো এই বুড়িটার কি করা যায়। তোমাদের জান এবার তো নেওয়া হয়ে গেছে, তবে আমায় এবার ছেড়ে দাও। কাজ হয়ে গেছে সর্দার, বুড়িটাকে কি করব? খতম করে দিয়ে আসবো? কি বলছেন কি? এখন ওকে সাথে করে নিয়ে আসতে হবে? এ তো বেয়াক্কেলি ঝুঁকি। এটাকে এখানেই শেষ করে দিয়ে আসলে ল্যাটা চুকে যেত। ঠিক আছে দেখছি। হ্যাঁ রাখুন। বস ফোন করেছিল নাকি? বুড়ির চোখ বাঁধ, ওকে নিয়ে যাওয়ার হুকুম এসেছে। জানি না সর্দার কি চাইছে, তবে হুকুম এসেছে যখন করতেই হবে। বাবা, সেই দিন ওরা আমার চোখে একটা কাপড় বেঁধে গাড়ি করে যে কোথায় নিয়ে গেল সেটা ঠাউর করতে পারলাম না। তবে তবে গাড়ি থেকে নামার সময় ওরা আমার চোখের বাঁধনটা খুলে দেয়। তখন দেখতে পাই জায়গাটা একটা 2তলা বাড়ি, বেশ ভালো ভদ্রলোকের বাড়ি বলা চলে। কিন্তু ঘরে প্রবেশ করে বুঝলাম এই বাড়িতে কোনো আসবাব নেই, মানে বাড়িতে কেউ থাকে না গো। আমি বয়স্ক মানুষ, মনে মনে তখন প্রচণ্ড ভয় পেয়ে যাই। কি করবে ওরা আমায় নিয়ে ভাবি। তবে তবে কেন জানি না তারা আমায় কিছু বললো না গো। তোমরা তো আমার সব লুট করলে, আর কি কিছু বাকি আছে? তোমরা এত জোয়ান জোয়ান জন্ডা লোক, আমি কি এখান থেকে এই বুড়ো বয়সে পালাতে পারবো? তার চেয়ে বরং আমায় ছেড়ে দাও, বলছি তো, কাউকে কিচ্ছু বলবো না আমি। আপনাকে ছেড়ে দেওয়া হবে, চিন্তা নেই মাসিমা। ওরা খারাপ লোকজন। আমাদের একটা কাজ আছে, আপনার বাড়িটাকে আমরা এই একটা কাজেই ব্যবহার করব। কাজটা শেষ হলেই আপনাকে নিয়ে কি করা হবে সেটা ভেবে দেন। চিন্তা নেই, কাজ হয়ে গেলেই আপনি ছাড়া পেয়ে যাবেন। তোমরা কি পাচ্ছ বলো তো, শুধু শুধু এই বুড়ো মানুষটাকে কষ্ট দিয়ে? এই বাড়িতে জানেন প্রায় 7টা বাড়ির লুট করা টাকা পয়সা আর সোনাদানা আছে। তোমায় তো টাকার সমুদ্রে সব রক্ষা করার জন্য রাখলাম। তুমি অত না কথা বলে চুপচাপ কয়েকদিন থেকে যাও, আমি কথা দিলাম তোমায় ছেড়ে দেবো। আমার আর কি করার, আমি সেই বাড়িতে ওই ডাকাতগুলোর সাথে থাকা শুরু করলাম। ওরা কিন্তু আমার কোনো ক্ষতি করেনি, সময় মতো খাবার দিয়েছে, জল দিয়েছে। আর আমি জানতাম ওখান দিয়ে পালাবার চেষ্টা একেবারে বৃথা। তাহলে ওরা আপনাকে দৌড়ে রাখলোই বা কেন? না 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 না, কোনো না কোনো তো উদ্দেশ্য আছে। আর আপনার ঘর থেকে আমরা একটা মৃতদেহ উদ্ধার করেছি, সেটাই বা কার? প্রথমে তো ওই পচা গলা মৃতদেহ আমরা আপনার ভেবেছিলাম, তবে আপনাকে উদ্ধার করার পর আমাদের সেই ভুল ভেঙে যায়। বলছি সব বলছি।
আমি যেটুকু জানি সবটাই বলছি। আমি সেই বাড়িটায় আছি প্রায় তখন 3 দিন হবে, কিন্তু হঠাৎ করেই সেই দিন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি। একটা মেয়ে মানুষকে নিয়ে ডাকাতদের মধ্যে একজন উপস্থিত হয় সেই বাড়িতে। মেয়ে মানুষটির বয়স কত হবে, ধরো ওই 25-26-এর কাছাকাছি। তবে সে যে অপরূপ সুন্দরী তা আমি সহজেই লক্ষ্য করি। আর সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানো, সেই সুন্দরী মেয়েটি সারা শরীর জুড়ে অসংখ্য সোনার গয়না। তবে ডাকাতগুলো ওকে কী কারণে সেখানে নিয়ে এসেছে সেটা তখনও ঠাউর না করতে পারলেও পরে ঠিক বুঝতে পারি, যেটা আমার বলতে এখন ঘেন্না লাগছে। আমি দেখতে পাই মেয়ে মানুষটি নিজের একটা ঘরে প্রবেশ করে তার সমস্ত শরীরের কাপড় জামা খুলে দেয়। ওই মেয়ে মানুষটির শরীরের রূপের ঝলকে পুরো ঘর তখন আলোকিত হয়ে উঠেছে। আর ডাকাতগুলো হিংস্র কুকুরের মতো মেয়ে মানুষটিকে লক্ষ্য করছে গো। তারা হয়তো মেয়েটিকে ভোগ করবে বলে তাদের জিভ থেকে লালা রস টুপ টুপ করে গড়িয়ে পড়ছে। আমি তখন সিঁড়ির ওপর থেকে লুকিয়ে লুকিয়ে সবটা দেখছি। একজন নয়, পরপর 7জন লোক একের পর এক মেয়ে মানুষটিকে নিয়ে নোংরা খেলা খেললো। মেয়ে মানুষটির মৃদু চিৎকারে তখন পুরো বদ্ধ বাড়িটা একদম গম গম করছে। একজনের পর একজন বারবার সেই মানুষটিকে ভোগ করলো গো। তবে ওরা যাকে টাকার জোরদার বলতো সেই লোকটি কিন্তু এলো না। সব খেলা শেষ হয়ে যাবার পর মেয়ে মানুষটি যখন নিজের কাপড় জামা পরছিল তখন সেই সর্দার এসে মেয়েটির সামনে দাঁড়ালো। তারপর বলল, কিরে রোশনি, কেমন মজা পেলি আজ? এই মজাই তো তোর শেষ মজা যে। আমার কাছে খবর এসেছে তুই নাকি পুলিশকে আমাদের আগের ডেরার কথা সব জানিয়ে দিয়েছিস। তুই জানিস হারামজাদি, ওই বাড়িতে 2 কোটি টাকার ড্রাগস ছিল, যেটা বাজারে ছাড়লে কত টাকার মুনাফা হতো। তুই শালা বাজা মেয়ে ছেলে, কাজ করবি, টাকা নিয়ে চলে যাবি। তোর এত বড় সাহস হয়েছে যে। বৃদ্ধা খানিকটা সময় একটু শান্ত হয়ে চুপ করে থাকলো। তারপর হালকা নিঃশ্বাস ফেলে তিনি বলতে শুরু করলেন। মেয়েটি তখন কুঁকড়ে পড়ে লোকটির পায়ে প্রাণ ভিক্ষা চাইছিল। তবে তার মধ্যেই ঘটে গেল ঘটনাটি। ওদের মধ্যে একজন ডাকাত এসে মেয়েটির হাতে লাগিয়ে দিল একটা ইঞ্জেকশন। মেয়েটি একটু জোর জবরদস্তি করছিল বটে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। মেয়েটি সেই দিনের মতো ডলে পড়েছিল মৃত্যুর কোলে। আমি সেই দিন যে কতগুলো অপরাধ চোখের সামনে করতে দেখেছিলাম তার শেষ নেই। তবে মাঝরাতে লোকগুলোর উত্তেজিত কণ্ঠ শুনে লুকিয়ে শুনতে পাই। এই হারামজাদির বডি ঠিকানায় লাগাতে হবে, আর কয়েক ঘন্টা থাকলেই গন্ধ ছাড়তে শুরু করবে। কি করব এটাকে সর্দার? এটাও তোদের আজকাল বলে দিতে হবে প্ল্যানটা কি করা হয়েছিল। রাতের অন্ধকারে কেউ জানতেও পারবে না। বুড়ির বাড়িতে সিন্ধুকে বডিটা ঢুকিয়ে রেখে আয়, আর কাজটা করবি সাবধানে, কেউ যেন জানতে না পারে। সবাই ভাববে বুড়িটাকে আমরা ওখানেই মেরে শেষ করে গিয়েছি। 5-7 দিন পর বডি পচে গলে ঢোল হয়ে গেলে তখন আর কেউ তাকে শনাক্ত করতে পারবে না। আর আজ রাতেই বুড়িটার পা হাত পা বেঁধে ঠিকানায় লাগিয়ে দিস, ওকে আর বেঁচে থাকতে দেওয়া যায় না। তারপর ওরা সেই রাতে আমায় ও হাত পা বাঁধা অবস্থায় ফেলে দিয়ে চলে যায় ওই বাড়িতেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতগুলো তথ্য আমরা আপনার দিয়ে পেলাম। কি নাম বলেছিলেন যেন সেই মহিলার আপনি? রোশনি, তাই তো? ঠিক আছে, আপনি এখন বিশ্রাম নিন। পরে যদি আপনার কোনো সাহায্য লাগে আমরা তখন আসব। বলে ব্যোমকেশ উঠে দাঁড়ালো। এখন এই কেসটা সম্পূর্ণ অন্য দিকে ঘুরে গেছে। প্রতিটা তথ্য যেন আলাদা আলাদা রহস্য হয়ে ধরা দিচ্ছে তার কাছে। কে এই মহিলা রোশনি? কোনো পতিতা মেয়ে মানুষ নাকি? তবে পুলিশ কিন্তু এর মধ্যে কোনো ড্রাগ রেড করে পায়নি বা ওই রকম কোনো ইনফরমেশনও পায়নি। তবে কি জন্য খুন হতে হলো মেয়েটিকে? সব রহস্য যেন ধীরে ধীরে পাহাড় প্রমাণ এক বরফের চাঁইয়ের আকৃতি নিচ্ছে, যার ভিতর লুকিয়ে আছে সমগ্র রহস্যের জট। কিন্তু সত্যান্বেষী ব্যোমকেশ কি পারবে সেই সমস্ত রহস্যের জট খুলতে? ব্যোমকেশ, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এই কেসটাই হয়েছেটা কি? ডাকাত দল কি বড় কিছু ছিনতাই বা চুরির ফাঁদ পাচ্ছে নাকি এবার?
আর তারা ওই রশনি নামের পতিতা মেয়েটিকে মারলই বা কেন? আমার তো মন বলছে মেয়েটা ওদের অনেক আগে দিয়েই চিনত, কারণ সে অতগুলো লোক যখন তাকে ভোগ করবে জানে, সে আসবেই বা কেন? ব্যোমকেশ নিজের মাথায় হাত রেখে চোখ বন্ধ করে কিছু যেন একটা ভাবছিল, তারপর জানালো, আপনি ঠিক বলেছেন। তবে আমার মন বলছে ওই মেয়েটির মৃত্যু আমাদের সামনে নতুন একটা দরজা খুলে দিয়েছে। তবে ওরা বোধ করি আশা করেনি যে বৃদ্ধা ইন্দুবালা দেবী বেঁচে যাবেন। ডাকাতি আর খুন দুটো ভিন্ন অপরাধ, কিন্তু এখানে তা এক সূত্রে বাঁধা। রোশনিকে খুন করা হয়েছে তার বিশ্বাসঘাতকতার জন্য, আর লাশটা ব্যবহার করা হয়েছে ইন্দুবালা দেবীর মৃত্যু প্রমাণ করতে। এর মানে ডাকাত সর্দার অত্যন্ত ধুরন্ধর। সে শুধু টাকাই লুট করেনি, একটা নিখুঁত আইনি ফাঁদ পাততে চেয়েছিল, যাতে সবাই মনে করে বৃদ্ধা মারা গেছেন এবং কেসটি বন্ধ হয়ে যায়। রোশনির শরীরের গহনাগুলো একটা উদ্দেশ্য সাধন করছে, পুলিশকে এটা বিশ্বাস করানো যে এটি এক ধনী বৃদ্ধার মৃতদেহ। কিন্তু ড্রাগসের প্রসঙ্গটা কিসের ইঙ্গিত দিচ্ছে? রোশনি কেবল খবর দেয়নি, সে বোধহয় কোনো বড় আন্তর্জাতিক ড্রাগস পাচার চক্রের অংশ ছিল, যার প্রধান হলেন এই সর্দার। সোনাগাছি হলো এই চক্রের একটা ছোট্ট ডেরা। এখন আমাদের জানতে হবে কে এই সর্দার, যার হাতে এত টাকা, এত ক্ষমতা, এত নৃশংসতা। এই খুনের কারণ শুধু প্রতিশোধ নয়, এর পেছনে আরো অনেক বড় কিছু খেলা আছে, যার জাল সুদূর প্রসারী। তবে তো ইন্দুবালা দেবী জীবিত আছে জানতে পারলে ওরা ওকে মেরে ফেলতে চাইবে। ওনার যে এখন সমূহ বিপদ। এই সত্যান্বেষী এতটা কাঁচা কাজ করে না। হাসপাতালে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা আছে, সেটা পেরিয়ে ওনাকে কিছু করা কারোর পক্ষেই সম্ভব নয়। তবে আমাদের এখন কাজ হচ্ছে ওই পতিতা মেয়ে মানুষটির মৃত্যুর তদন্ত করা, আর যে করেই হোক ডাকাত দলের উদ্দেশ্য জেনে তাকে গ্রেপ্তার করা। আমার মন বলছে এইসব ঘটনা সবটাই একটার সাথে অন্যটা অতপ্রতভাবে জড়িত। চলো ওঠো, সোনাগাছের দিকটা একটু গিয়ে দেখা যাক। শহরের বড় বড় পতিতারা সেইখানেই থাকে, আর এ মহিলার গায়ে যখন অতগুলো ভারী গয়না ছিল, সে আশা করা যায় বড় গোছের পতিতা। তাই ওখানে গিয়েই আমাদের খবর বার করতে হবে। দাসবাবু, হাবিলদারকে জিপ বার করতে বলুন। জিপ বার করে স্টার্ট দিতেই ব্যোমকেশ উঠে বসলো তাতে, সাথে দাসবাবু এবং একটি কম বয়সী পুলিশ ছোকরা। দাসবাবু ভালো মনে ওনার উদ্দেশ্যে বলল, কোথায় যেতে হবে এখন? ওই দিকটা নাকি? সোনাগাছির দিকে নিয়ে চলুন, একটা কাজ আছে। কথাটা শোনার পর দাসবাবুর মুখটা দেখার মতো ছিল। সে যেভাবেই ছিল একটু ভয়ে ভয়ে জিপ নিয়ে গেল। পুলিশ ছোকরা ব্যাপারটা বুঝতে পেরে খালি হাসি মুখে একবার ব্যোমকেশের দিকে তাকালো। ব্যোমকেশ তখন নিজের ভাবনায় মশগুল। আসলে কোনো জটিল কেস তার মাথায় ঘুরলে কোনো ব্যাপারই তাকে স্পর্শ করতে পারে না। একটার পর একটা তথ্য যেন পাহাড়ের মতো বৃহৎ আকার নিচ্ছে সবার কাছে। তবে ডাকাত দল যে বড় কিছু করতে চলেছে সেটা সহজেই অনুমান করা যায়। তারা এবার যে জায়গাটায় পৌঁছালো সেটা যে তিলোত্তমার মধ্যে সবচেয়ে কলঙ্কতম জায়গা সেটা বলে দিতে হয় না। একের পর এক ছোট ছোট পায়রার খোপের মতো ঘরগুলো দাঁড়িয়ে আছে সারি দিয়ে। শহরের নাম জাদাবাবু থেকে শহরের কাজ করতে আসা কেরানিদের অনেকেরই দেখা মেলে এই পল্লীতে। পৃথিবীতে মানুষ যে কতটা শরীরের জন্য পাগল তা হয়তো এই স্থানে এসে লক্ষ্য করা যায়। কিন্তু ব্যোমকেশ জানে যে এই ছোট ছোট ঘরগুলো দিয়ে তার কাজ হবে না, কারণ এই ছোট ঘরগুলো যারা থাকে তারা নিজেদের ব্যবসা এই ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখে। কিন্তু যারা একটু উঁচু ধাঁতের পতিতা, তাদের বাড়ি এই নিষিদ্ধ পল্লীর মধ্যে একটা নির্দিষ্ট জায়গায়। তারা শহরের বড় বড় বাবুদের সাথে একসাথে কয়েকদিনের জন্য পল্লী ছেড়ে বেরিয়ে যায় কাজের জন্য। ওদের মধ্যেই একজন চেনা পতিতাকে চেনে সত্যান্বেষী ব্যোমকেশ, কারণ একটা কেসের খাতিরে তার সাথে আলাপ হয়েছিল তার। তার বাড়ির কাছে গিয়ে ব্যোমকেশ হাঁক দিল, কে হে রুক্মিণী?
বাড়িতে আছো নাকি? ঘরের দরটা খোলো। কয়েকবার ডাকার পর একজন মহিলা দরজার আগল খুলে বাইরে এসে নিজের শাড়ি ঠিক করতে করতে বলল, গোয়েন্দা বাবু দেখছি যে। তা এইদিকে আজ কি মনে করে স্যার? কথাটা শেষ করার আগেই একটা লোক মহিলার ঘর থেকে তীব্র গতিতে তার ধুতির কোঁচা গুটাতে গুটাতে পালিয়ে গেল। পুলিশ দেখে লোকটা হয়তো ভয়ে পালাচ্ছে। সে যাই হোক, ব্যোমকেশ বলল, ভেতরে যেতে পারি? এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না। একটা কেসের জন্য তোমার সাহায্য লাগবে আমার। এটা আশা করি তোমাদের পল্লীর, তবে এখনো শিওর হতে পারছি না। কি হয়েছে বলুন বাবু, আমি যদি জানি নিশ্চিত বলবো আপনাদের। ব্যোমকেশ চারিপাশটায় একটু চোখ বুলিয়ে নিয়ে বলা শুরু করলো। তেমন কিছুই না। কয়েকদিন আগে আমরা একটা লাশ আবিষ্কার করেছি, আর যতদূর জানা যাচ্ছে সে একজন উচ্চমানের ছিল। তবে কারা যে তাকে এইভাবে খুন করেছে তার তদন্তের জন্যই এত হন্যি হয়ে খোঁজ করা। তোমার কাছে আমার প্রশ্ন হলো, তোমাদের এখানে উচ্চমানের যারা আছে তাদের মধ্যে কেউ কি আছে যে শহরের বাবুদের সাথে অনেকদিন ধরে তাদের সাথে থাকে? তা আছে বই কি, 3-4 জন আছে যারা বাবুদের সাথে বাবুদের বাগান বাড়িতে সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে আসে। আমরা এমন একজনকে খুঁজছি যার শরীরে অনেক গহনা ছিল, আর সব থেকে বড় কথা হলো তোমাদের এখানে এর মধ্যে বাবুদের সাথে গেছে এমন কেউ আছে যে অনেকদিন ফেরেনি? হ্যাঁ, সে থাকবে না কেন, সুমেলি আর রোশনি আছে যারা গেছে প্রায় সপ্তাহ হতে চলল, তবে ফেরার কোনো নাম নেই। এর আগেও এরা অনেক দিন বাবুদের খুশি করতে 1 সপ্তাহের বেশি পল্লীর বাইরে ছিল। তবে এবার যেন রোশনি অনেক দিন হলো গেছে, এখনো ফেরেনি। ওদের কারো কোনো ক্ষতি হয়নি তো স্যার? হ্যাঁ, ভেরি স্যাড। তোমাদের রোশনি মেয়েটাই হয়তো খুন হয়েছে, ওর নামটাই হয়তো ধরা পড়েছে আমাদের খবরে। তবে এখনো কনফার্ম না। তবে তুমি আমার আরো একটা খবর বলো। কি ব্যোমকেশ বাবু? এই রোশনি মেয়েটি শেষ যার সাথে গিয়েছিল তার নাম, ঠিকানা বা বাড়ির কিছু আমাদের তার নামটা জানতে পারলে অনেক কাজে দিত। রোশনি তো বলতো এক মুসলমান বাবু, কি নাম যেন, আনোয়ার হোসেন না কি একটা, তার লোকটা নাকি বেশ বড় লোক, আর 1 সপ্তাহের ওপর একজনকে নিয়ে যাচ্ছে, তার মানে বুঝতেই পারছেন তার টাকার অভাব হবে না। আর সে একা না, লোকটার অনেক সাগরিত আছে, বুঝতেই পারছেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এবার আমার কাছে অনেকটা পরিষ্কার হলো ব্যাপারটা। স্যার, একবার কি ওই রোশনির বাড়িটা তল্লাশি করে দেখবো স্যার, যদি কিছু পাওয়া যায়? আর এই আনোয়ার লোকটার নামে কোনো পুরনো কেস রয়েছে কি না সেটাও একবার খতিয়ে দেখতে হবে মনে হচ্ছে। ঠিক আছে, আমি আর দাসবাবু জিপটা নিয়ে বেরোচ্ছি, থানায় গেলাম। হাবিলদার, তুমি ফিরে আমার সমস্তটা খবর দাও। এখানে বেশিক্ষণ থাকা আমার জন্য সঠিক হবে না। হ্যাঁ স্যার, কোনো অসুবিধা হবে না, আমি সময় মতো পৌঁছে যাব। তল্লাশি করে জানা গেল যে বাড়িটাতে মোট মিলিয়ে প্রায় অনেকগুলো সোনার গহনা পড়ে রয়েছে। রোশনি নামের মেয়েটির যে সোনার গহনার প্রতি একটা দুর্বলতা ছিল সেটা আর বলে দিতে হয় না। আর শেষবার সে যে বহু গহনা পরিধান করে বেরিয়েছিল সেটা তো আগেই জানা গিয়েছিল। সুতরাং সেই মেয়েটি যে খুন হয়েছে তাতে কোনো আপত্তি নেই। আর হিসেব মতো বলা যায় ডাকাত দল তার গহনা লুট করেছে। কি ভাবছো ব্যোমকেশ? কেসটা কোন দিকে যাচ্ছে কিছুই তো মাথায় আসছে না। তুমিও তো সকালবেলা সেখান থেকে এসে আর কোনো কথা বলছো না। তবে কি কেসটা অসমাপ্তই থেকে যাবে? আমারও ব্যাপারটা ঠিক ঠাউর হচ্ছে না। ব্যোমকেশ মন দিয়ে ভাবছিল পুরো ঘটনাগুলো। কথাগুলো শোনার পর সে উঠে বসে একটা সিগারেট ধরালো, তারপর বলল, আমাদের এখন প্রথম কাজ হচ্ছে যে বাড়িতে বৃদ্ধা ইন্দুবালাকে কিডন্যাপ করে রাখা হয়েছিল সেটা খুঁজে বার করা। আর আমাদের ভুললে হবে না যে ওই বাড়িতেই খুন হয়েছে রোশনি নামের মেয়েটা। সুতরাং ওদের গ্রেফতার করতে হলে বাড়িটা খুঁজে বার করা আবশ্যক। একদম, আমারও একমত। তবে সেটা সম্ভব কিভাবে? আমরা তো ওই বাড়িটার ব্যাপারে কোনো ক্লুই পাইনি। তবে সেটা খুঁজে বার করা খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো ব্যাপার হবে। বৃদ্ধ ইন্দুবালা এখন পুরোপুরি সুস্থ, তাই ওনাকে সঙ্গে নিয়ে আমরা কলকাতার অলিগলি ঘুরিয়ে দেখাবো। যে কোনো অচেনা, অস্বাভাবিক, সন্দেহজনক জায়গা চোখে পড়লে সঙ্গে সঙ্গে সেই বাড়িতে ঢুকে খোঁজ খবর নেব।
প্রয়োজনে তল্লাশিও চালাবো। আমার অভিজ্ঞতা বলছে ডাকাত দল নিশ্চয়ই কোনো সাধারণ বাড়িতে থাকবে না। তারা এমন এক ভাড়ার বাড়ি বেছে নেবে যার আসল মালিক এই এলাকায় থাকেন না বা মাসের পর মাস আসেন না। এতে যেমন তাদের লুকিয়ে থাকা সহজ, তেমন সন্দেহও কম। তাই আমাদের পরিকল্পনা হলো পাড়া ধরে ধরে, এলাকা ধরে ধরে এমন সব ভাড়ার বাড়ির খোঁজ করা যেখানে মালিক থাকে না আর বাড়িটা দীর্ঘদিন ধরে তালা বন্ধ বা অচল অবস্থায় পড়ে আছে। পাশাপাশি ওই বাড়িতে নতুন কেউ উঠেছে কিনা, যদি উঠে থাকে তবে তারা কেমন লোক তারও খোঁজ নিতে হবে। তবে শুধু বাড়ির খোঁজ করলেই হবে না, আশেপাশের সমস্ত স্থানীয় দোকান, চায়ের স্টল, মুদিখানা, সাইকেল মেরামতের দোকান কিংবা ফুটপাতের ফেরিওয়ালা সবাইকে জিজ্ঞেস করতে হবে এলাকায় গত কয়েকদিনে তারা কোনো নতুন মুখ দেখেছে কিনা, কেউ হঠাৎ এসে বাড়ি ভাড়া খুঁজছিল কিনা, কিংবা কারুর চলাফেরা তাদের সন্দেহজনক মনে হয়েছে কিনা। এইসব তথ্যই আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, কারণ সত্যিটা লুকিয়ে থাকে খুব সাধারণ চোখে। যারা প্রতিদিন রাস্তায় থাকে, পাড়ার মানুষ, দোকানদার, তারাই প্রথম লক্ষ্য করে অচেনা বা অস্বাভাবিক কিছু। তাদের ভাষা, তাদের বর্ণনা, এই সবই আমাদের তদন্তকে এগিয়ে নিয়ে যেতে সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে। সুতরাং আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে একদিকে ইন্দুবালাকে নিয়ে যাব উত্তর দিকের গলিগুলোতে, আর দাসবাবু এবং পুলিশের দল পূর্ব দিকের ঘিঞ্জি পাড়াগুলো ধরে। প্রতিটা তথ্য এখন আমাদের কাছে রত্নের মতো মূল্যবান। অবশ্যই আমরা তার খোঁজ করব। তবে বৃদ্ধা ইন্দুবালা একবার দেখলে হয়তো বাড়িটা চিনতেও না পারে। তবে বাড়ির ভিতরে সে এতদিন ছিল, সুতরাং আমাদের খুঁজতে বেশি একটা বেগ পেতে হবে না। কাজটা আগে শেষ করো। যতটা সহজ মনে হচ্ছে ব্যাপারটা অতটা কিন্তু সহজ নয়। দুই দিন ধরে পুলিশ অনেক খানা তল্লাশি করে জানতে পারে যে উত্তর কলকাতার একটা বাড়িতে কিছু সন্দেহজনক ব্যক্তিরা ঘোরাফেরা করছিল। আর সব থেকে বড় কথা হলো যে আব্দুল শেখ গ্রেপ্তার হয়েছিল, তাকে কয়েকদিন সেই পাড়ার আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। হয়তো সে ডাকাত দলের খবর জোগান দিতে সেইখানে যেত। ব্যোমকেশ আর অপেক্ষা করেনি, সে তৎক্ষণাৎ নিজের ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে বাড়িটা খুঁজে বের করতে। তারা যখন সেই গলির মুখে বৃদ্ধা ইন্দুবালা দেবীকে নিয়ে এগিয়ে গেল, বৃদ্ধা তখনও কিছুই চিনতে পারেনি। দেখুন তো ইন্দুবালা দেবী এই রাস্তাটাই কিনা। বাবারা, রাস্তা তো চিনতে পারবো না, হতভাগাগুলো তো আমার চোখের বন্ধ করে নিয়ে এসেছিল না। বাড়িটা দেখলে বা ভিতর দিয়ে দেখলে হয়তো চিনলেও চিনতে পারি। রাস্তার শেষে গাড়িটা এবার থামলো একটা মুদিখানার দোকান লক্ষ্য করে। জায়গাটা বেশ লোকশূন্য, এখানে বোধ করা যায় বেশি মানুষজন থাকে না। এতজন পুলিশ আর পুলিশ জিপ দেখে দোকানদার ভদ্রলোক হয়তো একটু ভয় পেয়েছেন। তিনি আতঙ্ক ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকলেন পুলিশগুলোর দিকে। তোমাদের এই পাড়ায় কয়েকদিন ধরে বাড়ি ভাড়া নিয়ে আছে এমন অনেকগুলো লোক একসাথে, তার খবর তুমি কিছু জানো? আমাদের কাছে পুরো ইনফরমেশন আছে। এখানে কয়েকজন লোক থাকছে যারা অন্যান্য খারাপ কাজের সাথে যুক্ত। কিছু লোক আবার চেষ্টা করবে না, সোজাসুজি বলে ফেলো, না হলে ফাটকের হাওয়া তোমায়ও খাওয়াবো। না না বাবু, আমি তো এমন কিছু জানি না, আমি এইসবের সঙ্গে নেই বাবু। আমি খালি বাড়িটা ভাড়া পাইয়ে দেওয়ার জন্য ওই লোকগুলোর থেকে মোটা টাকা নিয়েছিলাম। আর যেই সাহেবের এই বাড়ি, তিনি তো কলকাতায় থাকেনই না। আমার ওপর দায়িত্ব ছিল যদি কেউ বাড়ি ভাড়া চায় তবে ভাড়া দিয়ে দিতে। তবে লোকগুলো কি করে সেটা বাবু আমি সত্যিই জানতাম না, আপনি বিশ্বাস করেন? ব্যোমকেশ কড়া মেজাজে বলল, ইয়ার কি হচ্ছে? বাড়ির মালিক নেই আর তুমি তার হয়ে ওকালতি করছো। লোকের পরিচয় আর সব কথা না জেনেই বাড়ি ভাড়া দিচ্ছ। তোমার মনিব আর তোমায় দুজনকেই জেলের ভাত খাওয়াবো আমি, মনে রেখো। লোকটা এবার কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমাকে আমাকে ক্ষমা করে দেন বাবু, বাবু আমাকে ক্ষমা করে দেন। আসলে এমনিতেই এই বাড়িতে ভাড়া তেমন আসতো না। আর এই লোকগুলো এসে মাসে বাড়ি ভাড়ার জন্য 3000 টাকা দেবে বলেছিল বাবু, আর আমাকে কর করে 500 টাকা উপরই, সেটার লোভে পড়েই আর কি বাবু।
লোকগুলো এখন কোথায়? বাবু সেটা তো বলতে পারবো নি। ওরা কি করে, কোথায় যায়, কবে যায়, তার কোনো হদিশ আমি কিছুই জানি না বাবু। খালি মাঝে মাঝে হঠাৎ করে উদয় হয় এসে, আর আমার কাছ থেকে বাড়ির চাবি নিয়ে যায়। কিন্তু মাসের শেষে ভাড়াটা ঠিক সময় দিয়ে যেত বাবু, আর টুকিটাকি জিনিস আমার দোকান থেকেই কিনতো। চাবিটা শেষ কবে দিয়ে গিয়েছিল তারা? এই তো বাবু, এই 2 দিন আগে 3টে লোক এসে দিয়ে গেল। হ্যাঁ, আপনারা চাইলে আমি বাড়িটা নিয়ে গিয়ে দেখাতে পারি আপনাদের। চলেন চলেন আপনারা। চলো তাড়াতাড়ি, বেশি সময় নষ্ট করা যাবে না। যদি বুঝতে পারি কোনোভাবে তুমি এই লোকগুলোর সাথে জড়িত আছো, কথা দিলাম আমার থেকে খারাপ কেউ হবে না, মনে থাকে যেন। দোকানিকে নিয়ে সবাই যখন বাড়িটার বাইরে গিয়ে দাঁড়ালো, বৃদ্ধা সেটা দেখেই উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এইটাই সেই বাড়ি। ওই তো বাড়ির ব্যালকনিতে লাল রঙের টব ঝুলছে, কোনো সন্দেহ নেই। চাবিটা খোলো তাড়াতাড়ি, আর তোমরা কয়েকজন বাড়ির পেছন দিকটা একটু ঘুরে আসো, ওখানে যদি কিছু পাওয়া যায়। চাবি ঘোড়ার কর্কশ শব্দে পাড়ার নীরবতা ভেঙে গেল। মুহূর্তের মধ্যে পুলিশ দলটা বাড়ির চারপাশে পজিশন নিল। ব্যোমকেশ, দাসবাবু আর বৃদ্ধা ইন্দুবালাকে নিয়ে যখন ভেতরে প্রবেশ করলেন, তখন বাড়ির ভেতরে থমথমে অন্ধকার আর পচা গন্ধ। যেন একটা পুরনো অপরাধের ছাপ প্রতিটি ইটে লেগে আছে। মেঝেতে একটা সিগারেট পড়ে আছে, যেটা নিভে গেলেও তার ধোঁয়া এখনো রুমের মধ্যেই ঘুরছিল। দেখছেন দাসবাবু, কি ভীষণ তাড়াহুড়ো। সিগারেটের আগুন সবে নিভেছে, তাতে বোঝা যায় ওরা এইমাত্র সরেছে। ওরা এই দোকানের গোলমাল শুনে চূড়ান্ত সতর্ক হয়ে গেছে, মিনিট 2-এর মধ্যেই পালিয়েছে। ইন্দুবালা দেবী প্রতিটি ঘর ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন, আর প্রতিটি পদক্ষেপে তার চোখে ভেসে উঠেছিল সেই ভয়াল রাতের স্মৃতি। হঠাৎ দোতলার একটি তালাবন্ধ ঘরে ঢুকতেই উত্তেজনার চরমে পৌঁছালো। ব্যোমকেশ দরজা ভেঙে ভেতরে ঢুকলেন। ঘরের এক কোণে টেবিলের উপর তখনও তাজা রক্তের দাগ শুকায়নি। দেওয়ালের প্লাস্টারের মধ্যে ঢুকেছিল বুলেটের দাগ। ঘরের এক কোণে রাখা একটি সিন্দুক ভাঙতেই বেরিয়ে এলো প্রায় 2 লক্ষাধিক টাকা। খুনিরা নেই, তারা অল্প কিছুক্ষণ আগেই হয়তো পেছনের জানলা বা দরজা ব্যবহার করে পালিয়ে গেছে। তবে ওরা যা ফেলে গেছে তা ওদের পালানোর পথের চেয়েও মূল্যবান। শোনো, এই বাড়িটা গত 6 মাসের ধরে জমানো ওদের সমস্ত চোরাই সম্পদের ভাণ্ডার। দেওয়ালগুলো ভালো করে পরীক্ষা করুন। এই রক্ত, এই ইঞ্জেকশনের সিরিঞ্জ, এই সব ছোটখাটো প্রমাণের আড়ালে থাকা আসল সত্য। ওদের মূল কারবার ড্রাগস আর বড় অঙ্কের চুরি। আমি জানি ওদের আসল জিনিস, যার লোভে রোশনি খুন হয়েছিল, সেটা এখনো এই বাড়ির ভেতরেই কোথাও লুকিয়ে আছে। সত্যি যখন বাড়িটাতে তল্লাশি করা হলো এবং জানা গেল যে এখানেই সেই ডাকাতগুলো ডেরা গেড়েছিল, আর সব থেকে বড় কথা হলো যে ঘরে খুনটা হয়েছিল, সব স্থান ইন্দুবালা দেবী সহজেই চিহ্নিত করে দিল। ঘর থেকে উদ্ধার হলো প্রায় 70 লক্ষাধিক টাকা, যা হয়তো ডাকাত দল বিগত কয়েকদিনে লুট করে এনেছিল। পাওয়া যায় প্রচুর পরিমাণে সোনার গহনা, তার মধ্যে যে কিছু মৃতা পতিতা মেয়েটির, সেটা আর বলে দিতে হয় না। এছাড়াও বাড়িতে পাওয়া গেছে ইনজেকশন সিরিঞ্জ, যা দিয়ে খুন করা হয়েছিল রোশনিকে। আর খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী হলেন বৃদ্ধা ইন্দুবালা। তাই ডাকাত দল ধরা পড়লে তাদের সাজা দিতে কোনো অসুবিধেই হবে না। অন্তত খুনের কেস আর ডাকাতির কেস দিয়ে দেওয়া যাবে। কিন্তু সব থেকে অদ্ভুত একটা ব্যাপার উদ্ধার হলো এতগুলো রহস্যের মাঝে, যা হয়তো পুরো ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। তা কিছুটা এমন, বাড়িটাতে খানা তল্লাশি চলছে জোর দমে, তখন হঠাৎ করেই একজন হাবিলদার ছুটে আসে হন্তদন্ত হয়ে। স্যার শিগগির চলুন, দারুণ এক তথ্য আবিষ্কার করা হয়েছে। আপনার ধারণাই ঠিক, এখানে আরও বড় কিছুর পরিকল্পনা করা হচ্ছিল, আর এদের মাথা যে সাধারণ কেউ নয় তাও স্পষ্ট। ব্যোমকেশ ও দাসবাবু হাবিলদারের পেছন পেছন গিয়ে দেখলেন কয়েকজন পুলিশ একসাথে সারি দিয়ে দাঁড়িয়ে দেখছে একটা ট্যাঙ্কির লোহার ঢাকনা। তবে সেটা খুলতেই বেরিয়ে পড়লো একটা বৃহৎ বড় আকারের সুড়ঙ্গ। সেটা যে কোথায় গেছে তার হদিশ কেউ জানে না। পুলিশ তদন্ত করে বুঝতে পারলো যে এই পাড়াটা একদম নিঝুম থাকে, কারণ এর ঠিক অপর প্রান্তেই আছে বড় রাস্তা, আর সেই রাস্তার উপরেই অবস্থান করছে একটা ব্যাংক।
আর সেই সুড়ঙ্গ ধীরে ধীরে কেটে এগিয়ে চলেছে সেই ব্যাংকের ভল্টের দিকে। সুতরাং অনুমান এটাই করা যায় যে ডাকাত দল বড় ধরনের একটা ব্যাংক ডাকাতির করার জন্যই এখানে আশ্রয় নিয়েছিল। তবে ওরা কোনোভাবে বুঝতে পেরে যায় যে খুনটা তারা করেছে, তার জন্য পুলিশ হয়তো তাদের গ্রেফতার করতে পারে, তাই প্রাণ ভয়ে চুরি করার জিনিসপত্র রেখেই চম্পট দেয়। তাহলে আপনার কথাই ঠিক হলো, সেসব দিয়ে উদ্ধার হলো সমস্ত চুরি যাওয়া গহনা আর সমস্ত চুরি যাওয়া টাকা পয়সা, আর আমরা রুখলাম একটা ব্যাংক ডাকাতির ঘটনা। এটা তো আপনার নৈতিক জয় বলা চলে। সরকার থেকে এর জন্য আপনাকে ঠিক পুরস্কার দেওয়া হবে। আপনি মিলিয়ে রাখবেন ব্যোমকেশ বাবু। এখানে কিছু অনেক রহস্যই সমাধান হয়েছে ঠিকই, তবে খুনিদের ধরতে পারলে আমার প্রাণের জ্বালা জুড়াতো আর শহর দিয়ে ডাকাতির ঘটনার অবসান করা যেত। আসলে এখানে একটা ব্যাপার আপনাদের জানা উচিত। এই রোশনি নামের মেয়েটিকে খুন করার একটা বড় কারণ হলো ড্রাগ। আসলে এই বাড়িতে আলমারির ভেতর আমি সাদা সাদা গুঁড়ো কোকেনের স্যাম্পল পেয়েছি। তাহলে সহজেই অনুমান করা যায় এই বাড়ি দিয়েই শহরের বহু জায়গায় ড্রাগস সাপ্লাই হতো। আর এই ড্রাগের ব্যাপারটাই জেনে ফেলে সেই মেয়েটি, সুতরাং তাকে শেষ তো হতেই হতো। তবে ডাকাত দল যে তাকে এতটা নির্মমভাবে মারবে সেটা ভাবনারও অতীত। এইসব সোনার গহনা আর অল্প কিছু টাকা তো সামান্য জিনিস। আমার মন বলছে এই বাড়িতে ছিল প্রায় কয়েক কোটি টাকার ড্রাগস, যে ড্রাগগুলো ডাকাত দল নিয়ে পালিয়েছে। তবে একটা ব্যাপার আমরা সঠিকভাবে রুখতে পেরেছি, তা হলো একটা বড় ব্যাংক ডাকাতি। তবে এখন কাজ 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 যে একটাই, সন্ত্রাস আর সন্ত্রাসের পূজারীদের এই শহর থেকে চিরতরে বিদায় দেওয়া। খুনের ঘটনা যখন ঘটলো আর ড্রাগ শহরে যখন ছড়িয়েছে, সুতরাং ডাকাত বাবাজিরা ঠিক সেই জিনিস বেচতে ঠিক আসবে, তখন তাদের ধরা যাবে। চিন্তা নেই, এই সত্য অনুসন্ধানী সত্যান্বেষী যখন আছে, সমস্ত অপরাধের শেষ সে দেখেই ছাড়বে। ব্যোমকেশের চোখে তখন কোনো ক্লান্তি ছিল না, ছিল শুধু এক নতুন সংকল্পের আগুন। দাসবাবু তাঁর কথা শুনে যেন নতুন করে শ্বাস নিলেন। এই সফল অভিযান শুধুমাত্র একটি ডাকাতি আটকে দিল না, উন্মোচন করল খুন, অপহরণ এবং কোটি কোটি টাকার মাদক পাচারের এক ভয়াবহ চক্র। ডাকাত সর্দার যে এই খেলার মূল মাথা, সে আপাতত ধরা ছোঁয়ার বাইরে। এই অসমাপ্ত ন্যায় বিচার যেন পুরো থানা জুড়েই একটা চাপা হতাশা সৃষ্টি করল। আলমারি থেকে পাওয়া কোকেন স্যাম্পল আর ব্যাংকের দিকে খোঁড়া সুড়ঙ্গের অসম্পূর্ণ কাজ স্পষ্ট করে দিল যে এই সর্দারটা সাধারণ ডাকাত নয়, সে এক ঠান্ডা মাথার আন্তর্জাতিক অপরাধী। রোশনি কেন খুন হলো সেই রহস্য চাপাই পড়ে গেল, কিন্তু তার মৃত্যু পরোক্ষভাবে ইন্দুবালা দেবীর জীবন বাঁচালো এবং কলকাতার একটি বড় ব্যাংক ডাকাতি রুখে দিল। বৃদ্ধা ইন্দুবালা নিরাপদে বাড়ি ফিরলেন, সমস্ত চোরাই মাল উদ্ধার হলো। ব্যোমকেশের তীক্ষ্ণ বুদ্ধির এই জয় কলকাতার মানুষের মনে গভীর স্বস্তি এনে দিলেও রয়ে গেল প্রশ্ন, আসল অপরাধীর শাস্তি কবে হবে? সত্যান্বেষীর দৃষ্টিতে কোনো দ্বিধা নেই, আছে শুধু এক পণ, সর্দারকে তার শেষ পরিণতির দিকে নিয়ে যাওয়ার পণ। এই গল্প শেষ হলো এক নতুন চ্যালেঞ্জের প্রতিশ্রুতিতে, যা প্রমাণ করে সত্যের জয় নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। আর এই শহর জানে, যতক্ষণ ব্যোমকেশ আছে ততক্ষণ প্রতিটি অপরাধীর শেষ দৃশ্য দেখা বাকি।